নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, যেভাবে আমি বাংলা বর্ণানুক্রমিক, বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনা ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় থাকবে। সেদিক থেকে আজ আমার মহাবর্ণ নির্মিত চতুর্থ ক্লাস, আর টোটাল 67 নম্বর ক্লাস। আজও বন্ধু আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। সেদিক থেকে প্রথমেই বন্ধু আজ যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মহামতি রানাডে। তোমরা জানো বন্ধু যে এটা একটা বাংলা জীবনচরিত বিষয়ক গ্রন্থ। সখারাম গণেশ দেউস্কর এটা লিখেছিলেন। এই গ্রন্থে বোম্বাইবাসী প্রসিদ্ধ পণ্ডিত, সংস্কারক এবং বিচারপতি মহাদেব রাও গোবিন্দ রানাডের জীবন বৃত্তান্ত খুব সুন্দরভাবে লেখক কিন্তু তুলে ধরেছেন। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মহাবংশ। এটাও বন্ধু একটা প্রসিদ্ধ বৌদ্ধ ইতিহাস গ্রন্থ এবং এটা পালি ভাষায় লেখা। বিষয়টা এরকম যে বঙ্গদেশীয় জনৈক নরপতি সিংহবাহুর পুত্র বিজয় সিংহ পিতা কর্তৃক নির্বাসিত হয়ে প্রায় 700 অনুচর নিয়ে সিংহলে গমন করেন এবং পাণ্ডব বংশীয় এক রাজকন্যাকে বিয়ে করে সেখানে রাজ্য স্থাপন করেন। এটাই বর্তমান গ্রন্থের কিন্তু বর্ণনীয় বিষয়। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মহাবীর চরিত। এই মহাবীর চরিত বন্ধু একটা সংস্কৃত নাটক, যেটা মহাকবি ভবভূতি কিন্তু লিখেছিলেন। বিশেষ করে রামচরিত্র বর্ণনাই এর প্রধান উদ্দেশ্য। এখানে রামের বিবাহ থেকে বনবাস, সীতাহরণ, লঙ্কা যুদ্ধ, রাবণ বধ, রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাগমন পর্যন্ত বিষয় বর্ণিত হয়েছে। তবে রামায়ণে এই সব বিষয় যেভাবে বর্ণিত হয়েছে তোমার ঠিক সেখান থেকে একটু বেরিয়ে এসে কোনো কোনো স্থানে একটু অন্যভাবে লেখক কিন্তু সেটা দেখানোর চেষ্টা করেছেন। পরবর্তীকালে যতীন্দ্রনাথ ঠাকুর নাটক আকারে এর একটি বঙ্গানুবাদও কিন্তু করেছিলেন মহাবীর চরিত নামে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মহারাজ মনীন্দ্রচন্দ্র। তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা বন্ধু নামটা শুনে যে একটা জীবনীমূলক গ্রন্থ। এটা সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় এটা লিখেছিলেন। এই বিরাট জীবনী গ্রন্থ 4 ভাগে বিভক্ত। প্রথমে কাশিমবাজারের প্রাচীন ইতিহাস, তার মধ্যে কাশিমবাজারের রাজবংশের প্রতিষ্ঠাতা কৃষ্ণকান্ত নন্দী ওরফে কান্তমুদির প্রায় সম্পূর্ণ জীবনীও এখানে দেওয়া হয়েছে। দ্বিতীয় ভাগে মহারাজ মনীন্দ্রচন্দ্রের বাল্য জীবন থেকে আরম্ভ করে বৎসরের পর বৎসর ধারাবাহিক রূপে তার জীবনের প্রায় প্রত্যেক ঘটনায় সবিস্তারে বর্ণনা করা হয়েছে। তৃতীয় ভাগে জীবন স্মৃতি ও জীবন মালঞ্চ ধরা হয়েছে। রাজর্ষির জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ঘটনা গল্পাকারে এখানে বলা হয়েছে। চতুর্থ ভাগের পরিশিষ্ট, সেই পরিশিষ্টে কয়েকখানি মাসিক ও দৈনিক পত্রিকা প্রকাশিত মহারাজের জীবনী পুনর্মুদ্রণের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মহিলা। অবশ্যই বন্ধু নামটা শুনে বুঝতে পারছো এটা একটা বাংলা কাব্য। সুরেন্দ্রনাথ মজুমদার এই মহিলা কাব্য লিখেছিলেন। খুবই জনপ্রিয়, পরীক্ষা আসার মতন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারী জাতি যে মানব জীবনের সর্বক্ষণে সর্বতভাবে সহায়, শৈশবে মাতৃরূপে এবং যৌবনে জায়ারূপে রমণী যে পুরুষকে স্নেহ এবং ভালোবাসা প্রদানে সঞ্জীবিত করে রাখে, অশান্তিময় সংসারে নানা মূর্তি ধারণ করে মেয়েরাই যে শান্তির পবিত্র নিকেতন সৃষ্টি করে, এই তত্ত্বই কিন্তু এখানে খুব সুন্দরভাবে মহিলা কাব্যে সুরেন্দ্রনাথ মজুমদার তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই পরমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মহেশ। যদিও বন্ধু তোমরা প্রত্যেকেই জানো মহেশ কোনো গল্প গ্রন্থ নয়, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা পশুকেন্দ্রিক শ্রেষ্ঠ ছোট গল্প বলতে পারো। এর কাহিনী করুণ কাহিনী। বিষয়টা এরকম যে দরিদ্র গফুর এবং তার প্রায় 11 বছর কন্যা
কোনো মতে অনশনে এবং খুব তোমার অর্থকষ্টে অধ্যাসনে কালযাপন করে। প্রবল প্রতাপ ব্রাহ্মণ জমিদার শিববাবুর অত্যাচারে গফুর জর্জরিত। গফুরের একটি বলদ আছে, নাম মহেশ। মহেশকে গফুর খাদ্য এবং পানীয় দিতে পারে না। ক্ষেতের খড় ঋণের দায়ে শিববাবুর কবলিত হয়েছে। বৃষ্টিহীন দেশে জলের অভাবে বড়ই কষ্ট পাচ্ছে। মহেশ একবার ছাড়া পেয়ে শিববাবুর বাগান লণ্ডভণ্ড করে বলে গফুর প্রচুর মার খায়। সুতরাং মহেশকে গফুর আর ছেড়ে দিতে পারে না। মহেশ দড়িশুদ্ধ অনশনে মৃতপ্রায় হয়ে থাকে। একদিন গফুর তৃষ্ণার্ত হয়ে বাড়ি আসলো এবং মেয়ের কাছে জল চাইলে সে বলল যে জল নেই। জল আনার জন্য চেষ্টা করেও সে জল আনতে পারেনি। কিন্তু গফুর আগে কন্যাকে চড় মারে। ফলে কন্যা আবার মাটির কলসি নিয়ে জল আনতে যায় এবং এবার চেষ্টাও করতে থাকে। বালিকা অল্প একটু জল নিয়ে যখন আসছিল বাড়িতে, ঠিক তখনই তৃষ্ণার্ত মহেশ আমিনার কলস থেকে জল পান করার চেষ্টা করে, কিন্তু জল কলস শুদ্ধ মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায়। ফলে আমিনা কাঁদতে কাঁদতে পিপাসায় কাতর গফুর ছুটে আসে। এই দৃশ্য দেখে সে আর রাগ সংবরণ করতে পারে না। সে মহেশের মাথায় এমন এক প্রচণ্ড লঘুরাঘাত করে, বিশেষ করে তার যে নাঙল ছিল নাঙলের সামনের ফলা দিয়ে মহেশকে আঘাত করে এবং মহেশ তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে প্রাণ হারায়। শিববাবুর ভয়ে গফুর আর বিলম্ব করে কন্যার হাত ধরে চিরকালের মতো নিজের বাড়ি ত্যাগ করে কিন্তু ফুলবেড়ে চটকলে কাজ করতে চলে যায় এবং তার পিতলের থালা ঘটিবাটি যা ছিল সেটা মহেশের প্রায়শ্চিত্তের জন্য কিন্তু রেখে যায়। এরকম একটা অসাধারণ সুন্দর করুণ কাহিনীর নির্মাণে তৈরি হচ্ছে মহেশ গল্পটা। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মা। তোমরা জানো বন্ধু, মা অনুরূপা দেবীর লেখা একটা সুবৃহৎ উপন্যাস। বিষয়টা এরকম সাজানো যে ভাগলপুরের প্রসিদ্ধ উকিল মৃত্যুঞ্জয় বসুর একমাত্র পুত্র অরবিন্দ এবং দুই কন্যা শরৎ শশী এবং উষারানী। বর্ধমান নিবাসী দীনবন্ধু মিত্রের কন্যা মনোরমা পরম সুন্দরী ও গুণবতী। দীনবন্ধুর প্রতিবেশী নিতাইয়ের সঙ্গে কলকাতায় কর্মসূত্রে অরবিন্দে আলাপ হয়। নিতাই একদিন অরবিন্দকে বর্ধমানে নিয়ে যায় এবং মনোরমাকে দেখায়। অরবিন্দ মনোরমাকে বিয়ে করতে চায়, কিন্তু অর্থলোভী পিতা সামান্য যৌতুক নিয়ে দরিদ্রের কন্যাকে বধূরূপে কখনোই আনতে চায় না। অবশেষে স্ত্রীর ইচ্ছায় তিনি সম্মতি দেন। বিয়ে হয়ে যায়, কিন্তু দান প্রবৃত্তি নিয়ে তিনি দীনবন্ধুকে যৎপরনাস্তি মনোবেদনা তাকে কষ্ট দিতে থাকেন এবং মনোরমাকেও এক প্রকার নিজের বাড়িতে আবদ্ধ রাখেন। মনোরমার মা দুর্গা সুন্দরী কঠিন পীড়ায় আক্রান্ত হলে দীনবন্ধু কন্যাকে নিয়ে আনার জন্য মৃত্যুঞ্জয় বসুর বাড়িতে যান। মৃত্যুঞ্জয় মনোরমাকে পাঠিয়ে দেন, কিন্তু চিরকালের জন্যে। মৃত্যুঞ্জয় জেদের বশে এবং প্রচুর যৌতুকের লোভে কৃতি ও বিদ্বান পুত্র অরবিন্দের সঙ্গে ধনী কন্যা ব্রজসুন্দরীর বিয়ে দেন। ফলে মনোরমা অন্তঃসত্ত্বা অবস্থায় শ্বশুর গৃহ থেকে নির্বাসিত হয়েছিল। পিতৃগৃহে গিয়ে সে একটি পুত্র সন্তান প্রসব করে। পুত্রের নাম হলো অজিত। দুর্গা সুন্দরী আরোগ্য লাভ করেছিলেন বটে, কিন্তু দীনবন্ধু কন্যার দুর্দশা চিন্তা করতে করতে রোগে পড়েন এবং প্রাণ হারান। অল্পদিন পরে মৃত্যুঞ্জয় বসুরও লোকান্তর প্রাপ্তি ঘটে, কিন্তু পুত্র অরবিন্দ মনোরমাকে প্রাণের অপেক্ষা ভালোবাসল এবং দ্বিতীয় স্ত্রীর প্রতি আসক্তি না থাকলেও পিতৃজিৎ বজায় রাখে। অরবিন্দের মা ভগিনী শরৎ শশী উভয়ই মনোরমাকে ত্যাগ করার জন্য বিশেষ দুঃখিত, কিন্তু অরবিন্দ পিতৃসত্য পালনে বদ্ধপরিকর দেখে তারা মনোরমাকে পুনরায়নের জন্য আর জিত করতে পারে না। এদিকে অজিত মেধাবী ছাত্র, প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ছাত্রবৃত্তি পেয়েছে এবং কলকাতায় হিন্দু হোস্টেলে থেকে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করছে।
ফার্স্ট আর্ট পরীক্ষা দেওয়ার জন্য সে দুর্গা সুন্দরীর মৃত্যু সংবাদ পাইল। পরীক্ষার ফল ভালো হইল না, কাজেই তাকে 3টি জায়গায় ছাত্র পড়াইয়ে বিয়ে পড়ার ব্যয় চালাতে হলো। সে ধনী পিতার দরিদ্র পুত্র। একদিন ইডেন হোস্টেলে একটি রচনা প্রতিযোগিতায় অরবিন্দ সভাপতি হইলেন। অজিত রচিত মা শীর্ষক কবিতা শ্রেষ্ঠ বলে বিবেচিত হইল। অরবিন্দ অজিতের হাতে মেডেল দিতে গিয়ে আর আত্মসম্মান করতে না পেরে মূর্ছিত হয়ে পড়ল। অরবিন্দ বাড়ি ফিরলেন এবং শয্যা গ্রহণ করলেন। ব্রজসুন্দরী সংবাদ সংগ্রহ করে অজিতকে আনার জন্য চেষ্টা করল, কিন্তু অজিত আসে না। ফলে তিনি বাল্যাবস্থায় অজিতকে একবার শরৎসতীর কন্যার বিয়ে উপলক্ষে ননদের বাড়িতে দেখিয়েছিলেন। শরৎ মতলব করে অজিতকে আনিয়েছিল যদি অরবিন্দকে দিয়ে তাদেরকে পুনর্গ্রহণ করাতে পারে, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। তারপরে শরৎ এবং অরবিন্দের মা উভয় কালের কোলে বিশ্রাম লাভ করেন। ব্রজসুন্দরী বন্ধা সপত্নী পুত্রের প্রতি তার মমতা সঞ্চার হতে থাকে। পিতার পীড়ার সংবাদ পেয়ে অজিত তাকে গোপনে দেখার জন্যে ব্যাকুল হয়। কয়েকদিন চেষ্টা করে সে যখন কৃতকার্য হতে পারল না, একদিন গভীর রাত্রে সে চোরের মতো অরবিন্দের প্রাসাদ বাড়ি থেকে প্রবেশ করে পিতাকে দেখে আসে। অরবিন্দ নিদ্রার ঘরে পুত্রস্পর্শ অনুভব করে শব্দ উচ্চারণ করতে অজিত ভয়ে পালিয়ে যায়। অরবিন্দের শরীরে ক্রমেই ভেঙে পড়তে থাকে। এদিকে অজিতের হোস্টেলে অনুপস্থিতি এবং বিসদৃশ বাহ্যভাব দেখে সুপারিনটেন্ডেন্ট তাকে হোস্টেল থেকে বিতাড়িত করে। ফলে নিঃসম্বল অজিত একটি মেস উঠিল এবং পীড়িত হয়ে শয্যা গ্রহণ করিল। মেসের লোকেরা তাকে হাসপাতালে পাঠাইল। অজিত আরোগ্য লাভ করে হাসপাতাল থেকে বাইরে এসে মেসে গিয়ে দেখল যে তার জিনিসপত্র কিছু নেই। একেবারে নিরাশ্রয় হয়ে সে নিতাইয়ের বাসায় ওঠে। নিতাই চেষ্টা করে তাকে বর্ধমান পাঠিয়ে দেয়। অজিত বাড়ি গিয়ে দেখে যে দুঃখিনী মাতা শয্যাশায়িনী হয়ে রয়েছেন। মনোরমার জীবনদীপ নিভে যেতে চলেছে। তার শেষ আশা একবার শেষকালের জন্য স্বামীকে দেখা, কিন্তু অভাগিনীর আশা পূর্ণ হয় না। এদিকে অরবিন্দের শারীরিক অবস্থায় ব্রজসুন্দরী অত্যন্ত বিচলিত হয়ে নিজেই বর্ধমানে চলে যায়। মুমূর্ষ মনোরমা পুত্র অজিতকে সপত্নীর হাতে সমর্পণ করাতে দুঃখ জ্বালার হাত থেকে মুক্তি লাভ করে চিরকালের মতন চক্ষু বোঝে, অর্থাৎ তিনি কিন্তু মারা যান। এটাই ছিল অনুপমা দেবী রচিত মা নামক একটা সুবিরত উপন্যাসের একটা অসাধারণ কাহিনী। দেখো বন্ধু, এই যে বর্ণানুক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের ক্লাস, এটা ছিল বন্ধু তোমরা প্রত্যেকেই জানো, এটা আমার মহাবর্ণ নির্মিত 4th ক্লাস, আর টোটাল 67 নাম্বার ক্লাস। এই ক্লাসে যথেষ্ট গুরুত্ব রয়েছে, কেননা বন্ধু কলেজে তুমি যে সেমেস্টারে পড়ো না কেন সাহিত্যের ইতিহাস তোমাকে পড়তেই হবে। সেই সঙ্গে আরও যেটা করতে হয় বন্ধু, সাহিত্য ইতিহাস পড়ার পাশাপাশি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় কিন্তু একটা গ্রন্থের নাম দিয়ে বলে এটা কার লেখা, ফলে সেদিক থেকেও তোমার এটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করছি প্রত্যেকটা অনলাইন বন্ধুই কিন্তু গুরুত্ব সহকারে যে এই ক্লাসটা করছো তাতে বলার অপেক্ষা রাখে না। কারণ একটু আগে বলছিলাম যে মহেশ গল্পটা কার লেখা, পরীক্ষায় প্রচুর আসে, বা মহিলা কাব্যগ্রন্থ কার লেখা, এটা তো প্রচুরবার আমি আসতে দেখেছি, মহিলা কাব্যগ্রন্থ কার লেখা, বা মহাবীর চরিত যে নাটকটা ভগবতীর লেখা, এটা তো প্রচুরবার পরীক্ষা আসতে দেখা গেছে। এরকম একটা গ্রন্থের নাম দিয়ে বলবে এটা কার লেখা বা এই চরিত্রটা কার, ফলে সেদিক থেকে বন্ধু তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটা করবে, সেই আশা করা যেতেই পারে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ মাদার। তোমরা জানো মাদার হচ্ছে ম্যাক্সিম গোর্কি রচিত একটা বিখ্যাত উপন্যাস। এখানে পাভেলের মায়ের প্রাণস্পর্শী কাহিনী এই উপন্যাসের বিষয়বস্তু, এবং মাদার উপন্যাসটা প্রচুর পরীক্ষায় আসে যে মাদার উপন্যাসটা কার লেখা, উত্তর ম্যাক্সিম গোর্কি। পরবর্তী উল্লেখযোগ্য হচ্ছে মাধব নিদানাম। নামটা শুনেই বুঝতে পারছো বন্ধু, মাধব নিদানাম আচ্ছা সংস্কৃত আয়ুর্বেদ গ্রন্থ, এবং এই গ্রন্থটা লিখেছিলেন মাধব কর। এখানে ব্যাধির পঞ্চলক্ষণ, জ্বর নিদান, অতিসার নিদান প্রভৃতি রোগ লক্ষণ সমূহ বর্ণিত হয়েছে, এবং
গন্দালের ঠাকুর সাহেব প্রণীত এ শর্ট স্টোরি অব দ্য আয়ার্ন মেডিকেল সায়েন্স গ্রন্থে দেখা যায় যে এই মাধবকর সায়নের ভ্রাতা এবং মাধবাচার্য নামে খ্যাত ছিলেন। গোলকুন্ডা প্রদেশে ইনি জন্মগ্রহণ করেছিলেন। এটাই ছিল মাধব নিদানাম সংস্কৃত আয়ুর্বেদ গ্রন্থের মূল বিষয়। আশা করছি বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার বর্ণনাক্রমিক ক্লাসে আজ মবর্ণ নির্মিত চতুর্থ ক্লাসও তোমাদের সুন্দর একটা তথ্যবল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধুরা কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে। আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।